আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের মালদ্বীপে 3 দিনের সরকারি সফর আজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, জুতো প্রস্তুতের ক্ষেত্রে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, শীর্ষস্থানে পৌঁছানোর সম্ভাবনা উজ্জ্বল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস শপথ নিয়েছেন। সে দেশের নতুন দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে নীরজ চোপড়ার হাত ধরে ভারতের প্রথম রৌপ্য পদক জয়। 52 বছর পর ভারতীয় পুরুষ হকি দল অলিম্পিকে টানা দুবার ব্রোঞ্জ পদক পেল। কুস্তিতে 57 কেজি বিভাগে ভারতের আমান শেরাওয়াত আজ ব্রোঞ্জ পদক লাভের লক্ষ্যে লড়াইয়ে নামবেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের 3 দিনের মালদ্বীপ সফর আজ শুরু হচ্ছে। দুদেশের মধ্যে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে নতুন দিকগুলি নিয়ে আলোচনাই এই সফরের লক্ষ্য। এবছর জুনে ভারতের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু উপস্থিত ছিলেন। মালদ্বীপ ভারতের এক অতি গুরুত্বপূর্ণ সমুদ্রপথে প্রতিবেশী দেশ, যার অবস্থান ভারত মহাসাগরে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিবেশী প্রথম নীতিরও এক উল্লেখযোগ্য সহযোগী এই দেশ। ড জয়শঙ্করের এই সরকারি সফরের লক্ষ্য অংশীদারিত্ব, সহযোগিতার বিভিন্ন দিক এবং বিগত বছরগুলির নানা বিষয় নিয়ে আলোচনা। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জুতো প্রস্তুতকারী দেশ। নতুন দিল্লিতে 8ম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফুটওয়্যার ফেয়ার 2024-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল বলেন, এই ক্ষেত্রে ভারতের শীর্ষস্থানে পৌঁছানোর সময় এসে গেছে। তিনি বলেন, জুতো প্রস্তুতের ক্ষেত্রে দেশের স্থায়ী বিকাশের সম্ভাবনা রয়েছে এবং জুতো তৈরির আধুনিক দক্ষতার সাহায্যে ভারত বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। 2030 সালের মধ্যে দেশের জুতো রপ্তানি $5,000 কোটি স্পর্শ করবে বলে পীযূষ গোয়েল আশা প্রকাশ করেন। জুতো প্রস্তুতকারী শিল্পের উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এ বিষয়ে সব রকম সুপারিশ, ধারণা এবং পরামর্শকে স্বাগত। জুতো প্রস্তুতকারীদের তিনি বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা গ্রহণের পরামর্শ দেন। ভারত বাণিজ্য উন্নয়ন সংগঠন ITPOর উদ্যোগে 3 দিনের এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে 200 প্রদর্শনকারী তাদের পণ্যে উদ্ভাবন ও শিল্প নৈপুণ্য তুলে ধরেছেন। 2030 সালের মধ্যে ভারতের খুচরো ডিজিটাল পেমেন্ট দ্বিগুণ হয়ে $7 লক্ষ কোটি উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে হাউ আরবান ইন্ডিয়া পেজ সমীক্ষা অনুযায়ী বর্তমান আর্থিক বছরে খুচরো লেনদেনের জন্য ভারতের ডিজিটাল পেমেন্ট বেড়েছে $3,60,000 কোটি। 2017-18 আর্থিক বছরে এর পরিমাণ ছিল $30,000 কোটি। 2016 সালের 11 এপ্রিল ভারতে ইউপিআই লেনদেনের সূচনা হয়। ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের পরিমাণ 2018 থেকে 2024 আর্থিক বছর পর্যন্ত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই পেমেন্ট অনুসারে 138% বৃদ্ধি পেয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ই-কমার্সের মাধ্যমে 2022 সালে ব্যবসা বাণিজ্যের পরিমাণ ছিল $7,500 কোটি বেশি। 2030 সালে যা 21% বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের ক্ষেত্রে কার্ড এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে 10% লেনদেন হয়। ওই প্রতিবেদন অনুযায়ী 2022 সালে বিশ্বের ডিজিটাল পদ্ধতিতে মোট লেনদেনের 46% ভারতে হয়েছে। নাগরিকদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত করতে 9 থেকে 15 আগস্ট সারা দেশে হর ঘর তিরঙ্গা অভিযান পালিত হবে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে গতকাল ভাষণ দেওয়ার সময় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত প্রত্যেক দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করার এবং তিরঙ্গার সাথে একটি সেলফি তোলা এবং হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানিয়েছেন। 2022 সালে আজাদি কা অমৃত মহোৎসবের হর ঘর তিরঙ্গা অভিযান শুরু হয়েছিল। গত বছর 10 কোটিরও বেশি মানুষ ত্রিবর্ণ রঞ্জিত পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করেছেন। শ্রী শেখাওয়াত বলেন, সারা দেশে এই উপলক্ষে 200-র বেশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। 13 আগস্ট সাংসদ ও মন্ত্রীরা ত্রিবর্ণ বাইক র্যালি বের করবেন। সংসদ 2024 সালের অর্থ বিল, ব্যয় বরাদ্দ বিল এবং জম্মু ও কাশ্মীর ব্যয় বরাদ্দ বিল পাশ করেছে। লোকসভা ইতোমধ্যেই এই বিলগুলি পাশ করেছে।
রাজ্যসভায় বিলগুলি নিয়ে আলোচনার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, কোভিডের পর থেকে সরকার বেশি পরিমাণে মূলধন ব্যয়ে ক্রমাগত জোর দিচ্ছে। তিনি বলেন, বর্তমান অর্থবর্ষে 15,02,000 কোটি টাকা কার্যকর মূলধন ব্যয় হতে পারে। অর্থমন্ত্রী বিলগুলি নিয়ে আলোচনার গতকাল জবাব দিচ্ছিলেন। আলোচনার সূচনা করে কংগ্রেস সাংসদ বিবেক তাঙ্খা বলেন, দেশে মহিলাদের জন্য আয়করের বিশেষ স্ল্যাব নেই। মহিলা শিল্পোদ্যোগীদের জন্য একটি ডেডিকেটেড ওয়ার্কিং কমপ্লেক্সের দাবি জানান তিনি। বিজেপির রমিলাবেন বডরা বলেন, এই বাজেট গরিব, গ্রামবাসী, যুবক ও মহিলাদের জন্য। অর্থমন্ত্রী এই বাজেটে মহিলাদের সুবিধার জন্য বিভিন্ন প্রস্তাব রেখেছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপর 18% জিএসটি প্রত্যাহার করার দাবি জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত সন্ধ্যায় ঢাকায় তাকে শপথ বাক্য পাঠ করান। বিভিন্ন দেশের কূটনীতিকরা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 1940 সালের 28শে জুন মোহাম্মদ ইউনুসের জন্ম। তিনি একজন উদ্যোগপতি, ব্যাংকার এবং অর্থনীতিবিদ। ক্ষুদ্র ঋণ এবং মাইক্রোফিন্যান্সের ধারণা প্রথম ছড়িয়ে দেওয়ার জন্য 2006 সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউনুসকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের নতুন দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরবে এবং সে দেশে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত হবে। ভারত ও বাংলাদেশ উভয়ের শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের লক্ষ্যে সে দেশের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার পূরণে ভারত দায়বদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী। ঢাকায় ভারতীয় হাইকমিশন সহ বাংলাদেশে আরও যে 4টি সহকারী হাইকমিশন আছে, তারা সে দেশে অবস্থানরত সেই সব ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করছে যারা দেশে ফিরে আসতে চান। নতুন দিল্লিতে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বর্তমানে 9,000 ছাত্রসহ প্রায় 19,000 ভারতীয় নাগরিক বাংলাদেশে রয়েছেন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার হাইকমিশনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছে। শ্রী জয়সওয়াল বাংলাদেশে যাতে তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থা ফিরে আসে, ভারত তাই প্রত্যাশা করে বলে উল্লেখ করেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই হাইকমিশন সেখানে আবারও কাজ শুরু করবে। তিনি আরও জানান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব কম সময়ের মধ্যে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছিল। সরকার বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা সহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন গোষ্ঠী এবং সংস্থাগুলির নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানা যাচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বাংলাদেশ ও পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই তথ্য জানিয়েছেন। বিদেশমন্ত্রী আজ 3 দিনের সফরে রাষ্ট্রীয় মালদ্বীপে যাচ্ছেন বলে আগেই জানানো হয়েছে। প্যারিস অলিম্পিকে ভারতের জন্য প্রথম রূপো এনে দিলেন নীরজ চোপড়া। পুরুষদের জ্যাভলিন থ্রোর ফাইনালে নীরজ 89.45 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে রৌপ্য পদক জয় করলেন। চলতি সিজনে এটিই ছিল তার সেরা থ্রো। এই ইভেন্টে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। তিনি 92.97 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। টোকিও গ্রীষ্মকালীন গেমসে সোনাজয়ী নীরজ গত মঙ্গলবার প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে যোগ্যতা রাউন্ডে বি গ্রুপে 89.34 মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জয়ের আশা জাগিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস অলিম্পিকে রৌপ্য পদকজয়ী নীরজ চোপড়াকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি মুর্মু তার বার্তায় বলেছেন, ভারত নীরজের জন্য গর্বিত। তার এই সাফল্য আগামী প্রজন্মগুলিকে অনুপ্রাণিত করবে। নীরজকে দক্ষতার প্রতিমূর্তি হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আরও একবার প্রতিভার পরিচয় দিয়েছে সে। অলিম্পিকে আরও একটি সাফল্য নিয়ে ফেরায় দেশ অত্যন্ত আনন্দিত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নীরজ চোপড়ার প্রশংসা করে বলেছেন, তিরঙ্গার সম্মান আরও বাড়িয়ে দিয়েছেন তিনি। প্যারিস অলিম্পিক্সের ত্রয়োদশ দিনে ভারত 2টি পদক জয় করে। জ্যাভলিন থ্রোয় নীরজ চোপড়ার রূপো ছাড়াও পুরুষদের হকিতে ভারত ব্রোঞ্জ পেয়েছে। তৃতীয় স্থান নির্ধারণের খেলায় স্পেনকে 2-1 গোলে পরাজিত করে ভারত ব্রোঞ্জ পদক লাভ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, টিম স্পিরিট ও দক্ষতার মেলবন্ধন ভারতীয় দলকে এই সাফল্য এনে দিয়েছে। হকি ইন্ডিয়া প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ের স্বীকৃতিতে পুরুষ হকি দলের প্রত্যেক খেলোয়াড়কে 15 লক্ষ টাকা এবং সাপোর্ট স্টাফদের প্রত্যেককে 7.5 লক্ষ টাকার অর্থ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। হরমনপ্রীত সিং এর নেতৃত্বে ভারতীয় দলের ঐতিহাসিক ব্রোঞ্জ পদক প্রাপ্তিতে 52 বছর পর টানা 2বার অলিম্পিক পদক জয় ভারতের। ইয়েফসাদু মানওয়ে স্টেডিয়ামে গতকালের এই ম্যাচটি ছিল ভারতের কিংবদন্তি গোলরক্ষক পি আর শ্রীজেশের বিদায়ী ম্যাচ হিসেবে
ক্যারিয়ারে বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রীজেশ গতকালই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন। তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। প্যারিস অলিম্পিক্সে আজ ভারতীয় অ্যাথলেটিকরা কুস্তি, অ্যাথলেটিক্স এবং গলফে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। কুস্তিতে আমান শেরাওয়াত পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইল বিভাগে পদক জয়ের লক্ষ্যে নামছেন। ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়াইয়ে তিনি আজ মুখোমুখি হবেন পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রুজের। শেষ করার আগে খবরের কিছু কিছু অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের মালদ্বীপে 3 দিনের সরকারি সফর আজ শুরু হচ্ছে। প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে নীরজ চোপড়ার হাত ধরে ভারতের প্রথম রৌপ্য পদক জয়। খবর এখনকার মতো এ পর্যন্ত।